যখন পাশের বাসার ভাবির কাছে ধরা খেয়ে যায়। ভাবি এমন সময় আসছেন, ঘরে কিচ্ছু নাই, কি যে আপনারা খাইতে দেয়, নেন পানিটুকু অন্তত খান। আম্মু কি হয়েছে, একটা কলা দাও না। যাও হেনতে দিচ্ছি। দেখছেন ভাবি কলা রয়েছে, আমার মনেই নাই, দাঁড়ান। আম্মু কি বিস্কুটের বয়মটা খুলে দাও না। যাও আসতেছি। দেখছেন ভাবি বিস্কিট আছে, আমার মনেই নাই, নেন ভাবি কলাটা খান, আসতেছি। কি খাওয়ার সময় ফেস নে, যে একজনের সমৃ তোর খাওয়া সাথে দেন। আমি যখন নানু বাড়ি থেকে দাদু বাড়ি আসি। দাদু তুমি আইছো? হ্যাঁ দাদু আইছি। তোর মা কো? আম্মু পিছনে আসতেছে। দেহি দেহি তুই কালা হয়ে গেছিস, সেটা আমি কোন হয়ে গেছিস? তোর নানি তোর খাতি টাতি দেয় নাই? দিছে তো। তোর মারে 100 ফিরে করলাম, তুমি যাবা যাও, আমার পুতনি ডারে নিও না। এই আম্মু ফোন দেখি না, ফোন দেখলে আমি নষ্ট হয়ে যাই। ও আমার ছেলে, আমি ওকে ডাক্তার বানাবো। ও আমার ছেলে, আমি ওকে ইঞ্জিনিয়ার বানাবো। আমি ওকে 9 মাস 10 দিন পেটে ধরছি। ও আমার ছেলে, আমি ওকে ডাক্তার বানাবো। আমি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা ইনকাম করে ওকে বড় করছি, ওকে আমি ইঞ্জিনিয়ারই বানাবো। হ্যাঁ বেবি, যে যাই বলুক আমি শুধু তোমারই। আমি না মা হব। আরে কি কস, আমি তোরে ধরলাম না, শুইলাম না, শুধু হাতটা ধরছি। আরে আমি তোর বাচ্চার মা হব না, আমি তোর মা হব। তুই আমার বুড়া বাপটারও ছাড়স নাই। তার আজকে আমি বাসায় চলে বুড়া বাপটারে দেখতেছি। আমার বাবাকে, আমি, আমার সোনা পাখিকে, আমি, আমার ময়না পাখিকে, আমি, আমার সমস্যাকে। আম্মু। ও ভাই, এই বাচ্চাগুলো কি আপনার? ভাই ও কানে শুনে না। ও তাহলে এই বাচ্চাগুলো আপনার? হো ভাই, এই সবগুলো বাচ্চা আমারই। তো এতগুলো বাচ্চা নিয়েছেন, ভাইকে বারণ করতে পারেন নাই? ভাই ওরা তো বারণ করি, ওই যে বললাম ও কানে শুনে না। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা। তুই আমার সামনে হাইটা গুলো আমাদের তাকাল না মানে? মানে আপা আমি ভাবছি আপনি কানা। কি কস? আসলে ভাবছি কি আপা, আপনাকে সম্মান করি, এই জন্য আপনার দিকে তাকাইনি। ও সেটা খুলে কবো না, যা ভাই এর থেকে। হ্যালো মেঘা। মেঘা? পূজা চলে গেছে, এখন শুধু তুমি আর আমি একসাথে। আবার একসাথে? তাড়াতাড়ি চলে এসো। তোমায় দেখাচ্ছি মজা আমি। সত্যি রাহুল, তুমি আর আমি ছাড়া এই ঘরে আর কেউ নেই তো? পূজা সত্যি অফিসে চলে গেছে তো? আরে হ্যাঁ সত্যি, তুমি আর আমি ছাড়া এই ঘরে এখন কেউ নেই। আর পূজা তো কখনই অফিসে চলে গেছে। আর এমনি তো পূজার সামনে ওর জন্য সারপ্রাইজ প্ল্যান আমরা ধরেই করতে পারতাম। সারপ্রাইজ যদি ওর সামনেই প্ল্যান করি তাহলে সারপ্রাইজটা তো খারাপ হয়ে যাবে, তাই না? একদমই তাই। আর আমি জানি পূজা যখন জানতে পারবে যে আমি ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করছি, তখন ও খুব খুশি হবে। আচ্ছা, এবার তুমি শার্টটা খোলো। আরে না না, আমি শুধু এটা পূজাকেই দেখাবো, প্লিজ একটু বোঝো। আর আমি আমার বুকে যে সুন্দর ট্যাটুটা করেছি, আমি চাই ওটা শুধু পূজাই দেখুক। আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি ওর জন্য স্পেশাল ট্যাটু বানিয়েছো। ঠিক আছে, ওকেই দেখিও। জানো তো মেঘা, আমি যে পূজাকে এভাবে চিট করছি না, সেটা আমার একদমই ভালো লাগছে না। আরে ঠিক আছে, একটু আধটু তো হতেই পারে। না মানে তুমিই ভাবো, এই যে আমি তোমার সঙ্গে যেটা করছি, মানে ওর বার্থডে সারপ্রাইজ প্ল্যান, তো এটা তো এক প্রকার চিট করাই হলো, তাই না? অবশ্য পাত্রটা তো পূজারই, তাই কোনো সমস্যা নেই। সো সুইট অফ ইউ। আরে মেঘা, তোমার ভয়েসটা কেমন পূজার মতন লাগলো? আরে আমি বলিনি। আরে আমি বললাম। আরে পূজা, তুমি এখানে? তুমি তো অফিসে গেছিলে। আরে কি হয়েছে বলো তো? ওই অ্যাকচুয়ালি কি বলো তো, আমার না তোমার উপর একটু সন্দেহ হয়েছিল, তাই যাওয়ার নাটক করে ওই ঘরে লুকিয়ে পড়েছিলাম। কিন্তু এখন আমি সত্যি বুঝতে পেরেছি যে তুমি আমার উপর কোনো চিট করছো না। আমি যা করলাম আমাকে প্লিজ ক্ষমা করে দিও, আই এম সো সরি। আর আমি তোমার সারপ্রাইজের ব্যাপারটা পুরোটা জেনে গেছি। না 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 না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু শুনিনি এই সারপ্রাইজের ব্যাপারে। আর তুমি যে আমার জন্য বুকে ট্যাটুটা বানিয়েছো না, ওটা তো আমি একদম শুনিনি, পাক্কা আমি সত্যি বলছি, কিচ্ছু শুনিনি। আর এ নাও, এটা ধরো।
আসলে তোমাকে মারবো ভেবেছিলাম, কিন্তু এখন আমি মারবো না, কারণ আমি তো জানি তুমি আমার উপর কোনো চিট করছো না। এবার আমি সত্যি সত্যি অফিস যাচ্ছি, একেবারে সন্ধ্যেবেলা আসবো। আই লাভ ইউ সো মাচ, বাই। ফাইনালি ও এখান থেকে গেছে। আর ভাগ্য ভালো তুমি জানতে পেরে গেছিলে যে ও এখানেই আছে, না হলে তো আমাদের দুজনের অ্যাফেয়ার ব্যাপারেও আজকেই সব জেনে যেত। আরে এত সহজেও কি করে ধরে ফেলবে আমাদের ব্যাপারটা? তবে মানতে হবে তুমি খুব ভালো অ্যাক্টিং করেছো। হ্যাঁ, সেটা তো আমি করেছি। আচ্ছা শোনো না, ও যখন চলে গেছে তাহলে এবার আমরা একটু মজা করি। আমি সন্দেহ করেই ছিলাম, তাই জন্য আমি কোথাও যাইনি। তোমাদের দুজনকে তো আমি ছাড়বো না, তোমাদের তো আমি। সব কাজ হয়ে গেছে তো? মেঘা, তুমি বিয়ের ড্রেস পরে কাজে এসছো কেন? দাদা, আর 2 ঘন্টা পরে আমার বিয়ে। আমি ভেবেছিলাম আপনার বাড়ির সব কাজগুলো করে দিয়ে আমি সরাসরি বিয়ের মণ্ডপে চলে যাব। দাদা, আপনিই তো আমাকে বলেছিলেন আজকে আমাকে আসতেই হবে, আপনাদের বাড়িতে অনেক অতিথি আসবে, তাই আমার ছুটি হবে না। আমি তোমাকে কাজে আসতে বলেছিলাম ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এভাবে থোড়িই কাজে আসতে বলেছিলাম। যদি এভাবে না আসতাম তাহলে বিয়ের জন্য লেট হয়ে যেত, আর বিয়ের কি আছে, ওটা তো আমি যে কোনো সময় করে নিতে পারবো। আর দাদা, আপনি তো বলেছিলেন আপনাদের বাড়িতে আজকে অতিথি আসবে, আমি যাতে ছুটি না করি, অনেক কাজ আছে। দাদা, 15 তারিখ আমার বিয়ে, তাই ওদিন আমি কাজে আসতে পারবো না, প্লিজ আমাকে ওদিনের জন্য ছুটি দিয়ে দিন। মেঘা, 15 তারিখ আমাদের বাড়িতে অতিথি আসবে, একটু বোঝার চেষ্টা করো। আর তুমি যদি না আসতে পারো তাহলে এবারে কাজ ছেড়ে দাও। ওদিন তো আমার বিয়ে, আমি তো কোনো সাধারণ দিনের জন্য ছুটি চাইছি না। তো 2 ঘন্টা বার করে নাও। হ্যাঁ, আমাদের বাড়ির কাজটা করে দিয়ে তারপরে চলে যেও। কিন্তু আমি আমার বিয়ের দিন এখানে কি করে কাজে আসবো, আপনারা নিজেরাই একটু ভেবে দেখুন। বিয়ে তো ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ির কাজ করা বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের মান সম্মানের ব্যাপার। দেখো, তুমি ছাড়া এই কাজগুলো কেউ করতে পারবে না, এবার তুমিই দেখো তুমি কিভাবে অ্যাডজাস্ট করবে। দাদা, ওদিন আমার জীবনের এত বড় একটা দিন, আমি কি করে ম্যানেজ করব? আমি আসতে পারবো না ওদিন। মেঘা, তোমার কাছে যদি এই কাজটা দরকারি হয় তাহলে এইটুকু তো কম্প্রোমাইজ করতেই পারো। দেখো, ওই দিনকে তোমার হেল্পের সত্যিই আমাদের প্রয়োজন। এখন যদি তুমি না আসতে পারো তাহলে তো আমাদেরকে অন্য কাউকে দেখতে হবে। তখন বলো না যে আমি তোমাকে আগে থেকে জানাইনি। আরে বিয়ে টিয়ে তো হতেই থাকবে, কিন্তু টাকা ইনকাম করাটাও তো ইম্পর্টেন্ট। এবার তুমি দেখো তুমি কি করবে। দাদা, সকাল থেকে আমি বিয়ের অনুষ্ঠানেই ব্যস্ত ছিলাম, আর তারপর আমি সোজা রেডি হতে চলে গেছিলাম, ওখানেই পার্লারে 2-3 ঘন্টা লেগে গেল। তাই আমার কাছে এই সময়টাই বেঁচে ছিল যে যতক্ষণ না বরযাত্রী আসছে আমি আপনার বাড়িতে এসে সব কাজগুলো করে দিয়ে ফটাফট চলে যাই। যদি আমি এভাবে রেডি হয়ে না আসতাম না তাহলে আমার বিয়ের জন্য অনেকটা লেট হয়ে যেত, তাই আমি এভাবেই রেডি হয়ে চলে এসেছি। দাদা, আমি আমার কাজগুলো করে নিই, আমি আমার মাকে জানিয়ে দিচ্ছি যে আমার যেতে একটু লেট হবে, আর মা যাতে ওদিকটা একটু সামলে নেয়। হ্যালো মা, তুমি একটু পুরুতমশাইকে বলো না যে আমার যেতে একটু 2 ঘন্টা লেট হবে, কারণ আমার কাজগুলো এখনো শেষ হয়নি। না না মা, এভাবে কাজ ফেলে মাঝখানে যাওয়া যাবে না, তাহলে দাদা অনেক অপমানিত হবে। হ্যাঁ, তুমি একটু পুরুতমশাইকে বলে দাও যাতে উনি একটু সামলে নেন। মেঘা, কলটা কাটো। মা, দিদি আমাকে ডাকছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ দিদি। মেঘা, তুমি যাও, আমি এই দিকটা সামলে নেব। দিদি, আমি এভাবে কাজগুলোকে ফেলে কি করে যেতে পারি, আর আমাকে ছাড়া আপনি একা এগুলো কি করে সামলাবেন? আর আপনারাই তো বলেছিলেন যে আজকে আমার কাজে আসাটা জরুরি, তাই আমি কি করে কাজে না এসে থাকতে পারি দাদা? আরে আমরা বলছি তো তুমি যাও, আমরা দিকটা সামলে নেব। এখন তোমার বিয়েতে যাওয়াটা সবার আগে ইম্পর্টেন্ট। এই কথাটাই তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে জীবনে এরকম পরিস্থিতি যে কারোরই আসতে পারে। কাল যদি আপনার পরিবারের কারো এরকম পরিস্থিতি আসে, সে ভালো হোক বা খারাপ, তাহলে তো আপনিও আপনার কাজ ছেড়ে যাবেন, তাই না দাদা? তাহলে আপনারা আপনাদের কাজের লোকেদের জন্য সব পরিস্থিতি এরকম কঠিন কেন তৈরি করেন? দাদা, আপনারও তো মেয়ে আছে, কাল যখন ও বড় হবে, অফিস যাবে, জব করবে, তখন যদি ওর মালিকও ওর সামনে এরকম পরিস্থিতি তৈরি করে, হয় কাজ করো না হলে বিয়ে করো, তখন তো আপনারও খারাপ লাগবে, তাই না দাদা? আমি জানি আমি তোমার সঙ্গে অনেক বড় ভুল করেছি,
আর সেই ভুলটা শুধরানোর জন্য আমি তোমাকে 1 মাসের ছুটি দিচ্ছি। তুমি যাও, গিয়ে তোমার বিয়েটা এনজয় করো। উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ। তোমার বিবাহিত জীবন সুখের হোক। কংগ্রাচুলেশন। ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক অনেক